এখানে অত্যন্ত সফিস্টিকেটেড ড্রোন শাহেদ ড্রোন, রাশিয়া শাহেদ ড্রোন দিয়ে ইরানকে ভরে ফেলবে। আর চায়না তার মিসাইল আর অন্যান্য মিসাইল আছে, এগুলো দিবে। প্রয়োজনে চায়না তার সফিস্টিকেটেড জেট ফাইটার্স দিবে, যাতে ইরান শক্তিশালী ভাবে টিকে থাকতে পারে এই যুদ্ধে। সুতরাং এটা হবেই হবে, নো ডাউট। গতকালকে আমার চায়না কোনোদিন চাইবে। চায়না নাকি অলরেডি পাঠিয়েছে আরো অনেকগুলো কার্গো পাঠিয়েছে নাকি, কি জানো? হ্যাঁ, কার্গো পাঠাবে। শোনেন, চায়নার তো তেল নাই। হরমুজ যদি দখল করে নেয় তো চায়নাকে আমেরিকা তেল দিবে না। তো চায়নার যে সারা বিশ্বে তার শিল্প বাজার, সেটা তো মুখ থুবড়ে পড়বে। চায়নার ইকোনমি ডিপেন্ড করে 90% ইকোনমি ডিপেন্ড করে অ্যাবসলিউটলি ওয়েলের উপরে, তেলের উপরে, ফিউয়েল। তো চায়না তো ফিউয়েল পাবে না। তো চায়না মরিয়া হয়ে প্রয়োজনে, তাও যদি না, চায়না যুদ্ধে নামবে ইরানের পক্ষে। মানুষের পেটে যখন লাথি পড়ে তখন মানুষের হুঁশ থাকে না, এটা মনে রাখবেন। এই যুদ্ধবিরতির ক্ষেত্রে আসলে চায়না রাশিয়ার ভূমিকাটা কি? চায়না রাশিয়া যুদ্ধবিরতি করতে চায় না, সন্দেহ করতেছে। সরি, এটা সন্দেহ করে। কিন্তু চায়না এবং রাশিয়া তো যুদ্ধবিরতি চায়, কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়। প্রশ্নটা হতো, আমেরিকা তো চায়না এবং রাশিয়াকে দায়িত্ব দিতে চায় না, কারণ চায়না এবং রাশিয়া তো আমেরিকার বন্ধু না। আমেরিকা বন্ধু মনে করে পাকিস্তানকে। পাকিস্তানের উপরে তার বিশ্বাস আস্থা আছে, ওই চায়না এবং ইয়ার উপর, রাশিয়ার উপরে নাই। তাই রাশিয়া এবং চায়না যদি ডিল করে, আমেরিকা যেটা মনে করে যে এটা একটা অসম চুক্তি হবে, যেটা আমেরিকা ঠকবে। এই জন্য চায়না এবং রাশিয়ার উপরে দায়িত্ব দেয় না। আর এটা ইগো কাজ করে যে আমাদের বিষয়ে যুদ্ধ ডিল করার জন্য রাশিয়াকে দিব, চায়নাকে দিব, আমার জাত শত্রু। এটা কি এরকম হইতে পারে কিনা যে ট্রাম্প, আপনিও অবশ্য বলেছেন যে ট্রাম্প একদিকে যুদ্ধবিরতি করলো আর এদিকে যুদ্ধ লাগায় রাখলো, এই যে ইসরায়েল লেবাননে যেভাবে লাগায় রাখছে, এবং যে কোনো সময় ইরানের উপরেও একটা হামলা হয়ে যেতে পারে। সো কি তাহলে তো আক্রমণ হবে? আপনি যেটা মিন করছেন অ্যাটম বোমা, তো ইরানের হাতে তো ইরান কি বসে থাকবে নাকি? ইরানের ইউরেনিয়াম কোথায় গিয়ে পড়ছে জানেন? ইরানও তো সেম রিপ্লাই করবে। ইরানের কোন শহরে, যেমন তেহরান, তারপরে ফর্দো, ইস্পাহান, সিরাজ, নিশাপুর, তাবরিজ, খোরাসান, এইসব শহরগুলো, মেসেদ, হ্যাঁ, তারপরে এইসব শহরগুলোর যে কোনো একটাতে যদি বোমা মারে, তাহলে ইরান কি এটা রিটালিয়েটিং এ যাবে না? সেম ওয়েপনে যাবে, সেম একই ধরনের অস্ত্রে রিটালিয়েট করবে, প্রতিউত্তর দিবে। এবং আরেকটা জিনিস শোনেন, আরেকটা তথ্য দেই, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো, অলরেডি যেটা শুনছি, একটা গোপন ভাবে ক্ল্যান্ডেস্টাইন ডিপ্লোমেসিতে এসছে এটা। সেটা হলো, এই নর্থ কোরিয়া এক ধরনের মিসাইল প্রযুক্তি দিয়েছে ইরানকে, এবং প্রম্পটলি তারা এটার উপরে কাজ করতেছে ইরান। এটা 12,000 থেকে 15,000 পর্যন্ত এটার রেঞ্জ। এবং সেটা যদি ইরান সাকসেসফুলি প্রডিউস করে ফেলে, অল্প দিনের মধ্যে করে ফেলবে, কারণ প্রযুক্তি চলে আসছে, সবই চলে আসছে। তো সুতরাং এটা তো আপনার আমেরিকার যে কোনো অংশকে কভার করবে। তখন যদি আমেরিকা যদি ইয়া করে, অ্যাটম বোমা ফেলায় ইয়ের উপরে, আপনার ড্রপ করে ইরানের উপরে, তাহলে ইরানও তো আপনার ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, লাস ভেগাস, এই ধরনের ম্যাসাচুসেটস, এগুলা শহরের মধ্যে ছেড়ে দেবে, কোনো অসুবিধা? ইফ নেসেসারি ওয়াশিংটন ডিসিতে চার্জ করবে, ড্রপ করবে ইরান। আচ্ছা, আজকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান উনি আবার ট্রাম্পকে ফোন করেছেন। ফোন করে উনি বলছেন যে সতর্ক থাকার জন্য, যুদ্ধবিরতির সময় কোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে। তো ট্রাম্প তো নিজেই ষড়যন্ত্র করছে, উনি আবার ট্রাম্পকে কেন সতর্ক করছেন? আমি এই এরদোগানের প্রতি আমার কোনো আস্থা নাই, বিশ্বাস নাই। আমেরিকার একটা চাটার লোক, বলে বাদ দেন। নেটোভুক্ত দেশ, he does not have any independence exactly to take any decision, ignoring Donald Trump and his associates. উনি কথা বলে কেন? উনার একটা সাইকোফেন ভাবে লোক। এখন ওনাকে একটা চামচা হিসেবে এখন সারা পৃথিবীতে এরদোগান পরিচিত। এরদোগান লস্ট হিজ ইমেজ এন্ড ক্রেডিবিলিটি। আমি আপনাকে বলেছি, এই যুদ্ধে অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক পরিবর্তন হয়ে যাবে। অনেক দেশের সাথে আগের যে কূটনৈতিক সম্পর্ক ছিল, এটা পরিবর্তন করে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে। এবং টার্কির কোনো ভূমিকাই নাই। টার্কি এত শক্তিশালী, অত কথা বলে, ইউরোপ এবং এশিয়া মিলে তার ভূখণ্ড। Turkey does not have any influence particularly. আমি তো মনে করি টার্কি শুড কুইট ন্যাটো। ন্যাটোতে থেকে তার কি লাভ? ন্যাটো থেকে বেরিয়ে আসলে হি উইল গেট দ্য ইন্ডিপেন্ডেন্স টু মেক হিজ কমেন্ট ফ্রম হিজ স্ট্রং ভিউ পয়েন্ট। এখন তো পারছে না টার্কি সেটা।
আর যুক্তরাজ্য যে আবার যুক্তরাজ্যের কিয়ার স্টেমার উনি আবার ইয়েতে যাচ্ছেন, আমিরাতে যাচ্ছেন সেই যুদ্ধ বিরতির ব্যাপারে আলোচনা করতে, বিশেষ করে ওই যে লেবাননের উপর যে যুদ্ধ কে অত্যাচার যাচ্ছেন? কে? কিয়ার স্টেমার Oh, আমাদের no, he's a very nice man. British হুম Prime Minister Sir Keir Starmer. He কিয়ার left no স্টেমার stone unturned exactly to হুম reduce the escalation. উনি তো ওনাকে অনেক চাপ দিছে ডোনাল্ড ট্রাম্প, বাট উনি চাপে নতি হন নাই। উনি ক্লিয়ারলি বলেছেন, অ্যাজ এ ব্রিটিশ প্রাইম মিনিস্টার, ইট ইজ মাই ফার্স্ট কনসার্ন টু সিকিউর দ্য ইন্টারেস্ট অফ দ্য ব্রিটিশ পিপল, নট দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, and particularly the interest of Donald Trump. তুমি যে ইরানের সাথে আলাপ করো, এতে লাভ কি? তুমি বরং ডোনাল্ড ট্রাম্পকে বলে দাও যে তোমার সাথে আমাদের লেনা দেনা শেষ, তোমার সাথে আমার পাওনা দেওনা শেষ, তোমাকে দিয়ে বাবা আমার চলবে না, তুমি আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছ। এইটা না করবে, ইরানের সাথে আলাপ করার দরকার কি? ইরানের মায়া দয়া আছে, গালফ কান্ট্রিজের প্রত্যেকটা মানুষের প্রতি, নাগরিকের প্রতি ইরান ইজ হাইলি কনসার্ন বিকজ দে আর দ্য মুসলিমস। ইরান হ্যাজ গট দ্য স্ট্রং ফেলো ফিলিং ফর দ্য মুসলিম কমিউনিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আমার কথা হলো, তুমি বাবা ইরানের সাথে কথা বলো কেন? তুমি পার্সোনাল নন গ্রেটা করো ডোনাল্ড ট্রাম্পকে যে তুমি অবাঞ্ছিত, আমার দেশের খবরদারি তোমার করা লাগবে না। তখন ডোনাল্ড ট্রাম্প ধমক দিলে বলবে যে তাইলে আমরা একটা কাজ করব, প্রয়োজনে আমরা আইআরজিসি কে আমার ভূখণ্ডে আমন্ত্রণ জানাবো, তারা এখানে অবস্থান নেবে। এটা বলুন। সেটাই তো, কারণ ইরানে তো এরা কেউ বন্ধু রাষ্ট্র না, এরা তো সবাই না। হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বন্ধু। এরা হুম। ইরানকে এইখানে আরো সন্দেহ হয় যে এরা কেন ইরানের সাথে এরকম উঠে পড়ে। তারপরে তো ইরান তাদেরকে বিশ্বাস করছে, ইরান নিশ্চয়ই শান্তি চায় দেখেই, মানুষের শান্তি চায় বা বিশ্বের শান্তি চায় অবশ্যই দেখে। গালফ কান্ট্রি, ইরান কিন্তু কখনো কাউকে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে, গালফ কান্ট্রির যে কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা কোনো মন্ত্রী কথা বলতে চাইলে ইরান কিন্তু পজিটিভলি রেসপন্স করেছে, এটা সত্যি। তো এরা তো আমেরিকার মানে ডালের মধ্যে মুখ দিয়ে রাখছে, তো এখান থেকে ডালের পাতিল থেকে মুখটা উঠা আমেরিকার পার্সোনাল নন গ্রেটা করুক, আসলে তা পারবে না। তো রাজবংশ যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট হলে বলে দিত যে সরি, গুড বাই, আমরা আর আপনার সঙ্গে থাকতে পারছি না। এগুলো তো রাজবংশ। এরার ভয়টা হলো ইরান তো রাজবংশে চলে না, ইরান একটা ডেমোক্রেটিক ফর্মে চলে। তাই আমেরিকা যদি চলে যায়, তাদের বংশীয় শাসনকে টিকিয়ে রাখবে। এগুলো সব পচা জিনিস, এইসব পচাদের কথা শুনবো না। এবং সবচেয়ে বড় কথা, গালফ কান্ট্রি উপসাগরীয় রাষ্ট্রগুলো দারুণ সমস্যায় পড়েছে, এবং যুদ্ধের পরে তাদের পূর্ব ক্ষমতা আর থাকবে না, আমেরিকার সাথে তাদের এত সখ্যতাও থাকবে না, এবং তাদের যে সিকিউরিটি ভালনারেবল হয়ে যাবে। কারণ আমেরিকার, আমি আগেও বলছি, এখন আবারও বলি, এটা রিপিট করি, যে আমেরিকার যে আপনার সেনা স্থাপনাগুলো আছে, মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলো মিডল ইস্টে, সেগুলো দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাবে। তোরা মধ্যপ্রাচ্যে রাজবংশ দুর্বল হয়ে যাবে, একদিন সবকিছুর শেষ হবে। একটা জিনিস মনে রাখবেন, চিরদিন কিন্তু একই যায় না, চিরকাল কোনো ব্যক্তি গোষ্ঠীর কাছে, দেশের কাছে ক্ষমতা থাকে না। এটা মধ্যপ্রাচ্যের এই আমিরি শাসন বা শেখদের শাসনের পতন হতেই হবে, হতেই হবে, এটা হবেই একদিন।